সুপ্রিয় বন্ধুরা, সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস বিষয়ের সাজেশনমূলক ভিডিও তোমাদের সামনে হাজির করতে চলেছি। অর্থাৎ ইতিহাস বিষয়ের যে 8টি অধ্যায় রয়েছে, সেই 8টি অধ্যায়ের মধ্যে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ অধ্যায় ভিত্তিকভাবে প্রশ্নমান 2, প্রশ্নমান 4 এবং প্রশ্নমান 8-এর জন্য কোন প্রশ্নগুলি পরীক্ষার আসার সম্ভাবনা প্রবল, বা কোন প্রশ্নগুলি এবিটি টেস্ট পেপারে বারবার দেওয়া হয়েছে, বা কোন প্রশ্নগুলি বিগত বছরগুলিতে বারবার এসেছে, সেই ধরনের সাজেশনমূলক ভিডিও তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি। তাই তোমরা এই ভিডিওটির সম্পূর্ণ অংশ জুড়ে থাকো। ইতিহাসের এই সাজেশনমূলক ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই কমেন্ট করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, এবং যাদের এই ইতিহাসের সাজেশন ভিডিওটি চাই তাদেরকেও শেয়ার করো। এর আগে তোমাদের ভূগোল বিষয়ের সাজেশনমূলক ভিডিও দিয়েছি। যারা ভূগোল বিষয়ের সাজেশনমূলক ভিডিওটি দেখোনি, অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নিও। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, বা ভিডিওটির আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভূগোল বিষয়ের সাজেশন ভিডিও দেখে নিতে পারো। খুব শীঘ্রই বাকি বিষয়ের, অর্থাৎ বাংলা বিষয়ের বা অন্যান্য বিষয়ের সাজেশনমূলক ভিডিও তোমাদের সামনে দেওয়া হবে। এবং কোন বিষয়ের কোন প্রশ্নগুলো তোমাদের অসুবিধা হচ্ছে, কোন প্রশ্নগুলির উত্তর তোমাদের চাই, সেগুলো কমেন্ট করতে বলিও না। চলো তাহলে ইতিহাসের 2025-এর জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নেওয়া যাক। মাধ্যমিক 2025-এর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়টি রয়েছে ইতিহাসের ধারণা। এই ইতিহাসের ধারণা অংশটি সম্পর্কে তোমাদের কিছু জানা প্রয়োজন। এই ইতিহাসের ধারণা অংশটি থেকে প্রশ্নমান 8-এর কোনো ধরনের প্রশ্ন করা হয় না, অর্থাৎ প্রশ্নমান 8-এর জন্য কোনো প্রশ্ন এই অধ্যায়টিকে আসে না। প্রশ্নমান 2-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেটা রয়েছে সামাজিক ইতিহাস কি, খেলার ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, পরিবেশ ইতিহাসের গুরুত্ব কি, সরকারি নথিপত্র বলতে কি বোঝো, আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কি বোঝো। স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়। বঙ্গ দর্শন সাময়িক পত্রের বিষয়বস্তু কি, ব্রিটিশ সরকার কেন 1978 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়। ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো। প্রশ্নমান 4-এর জন্য যে প্রশ্নগুলো দেখবে, সেই প্রশ্ন হলো আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নারী ইতিহাস চর্চার উপর একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে জীবনের ঝরাপাতা, জীবন স্মৃতি, 70 বৎসর, এর যে কোনো একটি গুরুত্ব লেখো। অর্থাৎ এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা এই 3টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উপর গুরুত্ব লিখতে বলা হয়েছে, বা টিকা সম্পর্কে তোমরা পড়ে রাখবে। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন বা সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব লেখো। এখানে 2টি প্রশ্ন যুক্ত রয়েছে, যে কোনো একটি পত্রিকার সম্পর্কে তোমাদের লিখতে বলা হবে। এরপর রয়েছে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায়টি থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো পড়বে, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি, মেকলে মিনিটস কি, লর্ড হান্টিং এর শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন, রাজা রামমোহন রায় কেন পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন করেছিলেন, বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, মৌসুম গুপ্ত স্মরণীয় কেন, সমাজ সংস্কারে নববঙ্গের ভূমিকা কি ছিল, ভারতবর্ষ ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন, নবজাগরণ বলতে কি বোঝো। প্রশ্নমান 4-এর জন্য পড়বে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা থেকে তৎকালীন গ্রামীণ সমাজের কোন চিত্র পাওয়া যায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রকাশ সম্পর্কে যা জানো লেখো। মেকলে মিনিটস কি, টিকা লেখো। উডের ডেসপ্যাচ বা চার্লস উডের সুপারিশ। নীলদর্পণ নাটকের নীলকরের অত্যাচারের বিবরণ দাও। সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিওর ভূমিকা কি ছিল। হুতম প্যাঁচার নকশাগ্রন্থে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়। 19 শতকের বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের কিরূপ ভূমিকা ছিল। এই প্রশ্নটি 2বার দিয়ে দেওয়া হয়েছে, ভুল করে। 9 নম্বর প্রশ্ন রয়েছে এদেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা সংক্ষেপে লেখো। প্রশ্ন 8-এর জন্য এই
অধ্যায়টি থেকে যে প্রশ্নগুলো তোমরা প্রস্তুতি নেবে, শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি ভালো করে তোমরা প্র্যাকটিস করো। 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টায় রাজা রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টার পরিচয় দাও, আর রাজা রামমোহন কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন। বাংলা নবজাগরণ বলতে কি বোঝো? নবজাগরণের সীমাবদ্ধতা কি? এই প্রশ্নটিও তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে তৃতীয় অধ্যায়, প্রতিরোধ, বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায় থেকে 2 নম্বরের জন্য যে প্রশ্নটা পড়বে, বিপ্লব কাকে বলে? বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য কি? কি উদ্দেশ্যে ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন? চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি? কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখো। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? তিতুমির স্মরণীয় কেন? ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের কিরূপ ভূমিকা ছিল? নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের কিরূপ ভূমিকা ছিল? প্রশ্ন 4-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। টিকা লেখো। চুয়ার বিদ্রোহ। 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? মুন্ডা বিদ্রোহের 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। বারাসত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। টিকা লেখো। ফরাজি আন্দোলন, ওয়াহাবি ও ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য কি ছিল? নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। প্রশ্ন 8-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, সাঁওতাল বিদ্রোহের কারণ এবং ফলাফল আলোচনা করো। সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি? এই বিদ্রোহের ব্যর্থতা করো। প্রিয় ছাত্রছাত্রীরা, এই অধ্যায়টি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়টি থেকে বিগত বছরে অর্থাৎ 2024-এ কোনো ধরনের প্রশ্ন করা হয়নি, অর্থাৎ প্রশ্নমান 4-এর জন্য এবং প্রশ্ন 8-এর জন্য কোনো প্রশ্ন করা হয়নি। তাই তোমরা এই অধ্যায়টি ভালো করে প্র্যাকটিস করবে। এই অধ্যায়ের সমস্ত 4 মার্ক এবং 8 মার্কের প্রশ্নগুলো ভালোভাবে পড়বে। আরেকটি প্রশ্ন রয়েছে, নীল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। এই বিদ্রোহের বুদ্ধিজীবীদের সমর্থন কেমন ছিল? অর্থাৎ নীল বিদ্রোহের সম্পর্কে নীল দর্পণ এবং নীল বিদ্রোহের কারণ, নীল বিদ্রোহের ফলাফল, বুদ্ধিজীবীদের সমর্থন, এই প্রশ্নগুলো দেখে রাখবে। এরপর রয়েছে 4র্থ অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায়টি থেকে প্রশ্নমান 2-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, সিপাহী বিদ্রোহকে কেন মহাবিদ্রোহ বলা হয়? মহারানীর ঘোষণাপত্রে 1858 খ্রিস্টাব্দের প্রকৃত উদ্দেশ্য কি ছিল? রবিদাস সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। ভারত সভার উদ্দেশ্য কি ছিল? নওগাল মিত্র কে ছিলেন? আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? গোড়ার প্রকৃত পরিচয় কি? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? প্রশ্ন 4-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণী বিদ্রোহ বলা যায়? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? ভারত সভার প্রতিষ্ঠার বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারা পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। প্রশ্ন 8-এর জন্য যে প্রশ্ন পড়বে, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও। এরপর রয়েছে 5ম অধ্যায়, বিকল্প চিন্তা ও উদ্যোগ। এই অধ্যায়টি থেকে প্রশ্নমান 2-এর জন্য তোমরা যে প্রশ্নের প্রস্তুতি নেবে, চার্লস উইলকিন্স কে ছিলেন? বাংলায় লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি? জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? মহেন্দ্র সরকার স্মরণীয় কেন? কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি ছিল? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? প্রশ্নমান 4 জন্য যে প্রশ্নগুলো পড়বে, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা বিশ্লেষণ করো। বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের কিরূপ ভূমিকা ছিল? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছিলেন? প্রশ্ন 8-এর জন্য যে প্রশ্ন পড়বে, বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের সময় একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং প্রশ্ন 8-এর জন্য যে প্রশ্নটি তোমাদের 2025 জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। অধ্যায় 6, 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এই অধ্যায় থেকে প্রশ্নমান 2-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল? মাদারি পাশি কে ছিলেন? ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? মীরার ষড়যন্ত্র মামলাটি কি? প্রশ্ন 4-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে,
টিকা লেখো। চম্পারণ সত্যাগ্রহ, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল? ভারতে বামপন্থী আন্দোলনের বিকাশে মানবেন্দ্রনাথ রায় কিরূপ ভূমিকা নিয়েছিল? প্রশ্ন 8-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, বারদৌলি আন্দোলনে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো এই আন্দোলনে ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষা সফল হয়েছিল? 20 শতকে ভারতে উপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থী ভূমিকা বিশ্লেষণ করো। এটিও প্রশ্ন 8-এর জন্য তোমরা পড়বে। অধ্যায় 7, 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায় থেকে প্রশ্নমান 2 এর জন্য যে প্রশ্নটি গুলো পড়বে, যে প্রশ্নগুলো খুব যত্ন সহকারে পড়বে বা ভালোভাবে প্র্যাকটিস করবে। দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? ননিবালা দেবী স্মরণীয় কেন? মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? কার্লাইল সার্কুলার বলতে কি বোঝো? অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? দলিত কাদের বলা হয়? হরিচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? প্রশ্ন 4-এর জন্য যে প্রশ্ন দেখবে সেগুলো হচ্ছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা কি ছিল? বীণা দাস স্মরণীয় কেন? টিকা লেখো। দীপালি সংঘ। দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিদ্রোহ করিয়ে একটি টিকা লেখো। প্রশ্ন 8-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হলো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। প্রিয় ছাত্রছাত্রীরা, 8 নম্বর অধ্যায়টির থেকে প্রশ্নমান 2 এবং প্রশ্নমান 4-এর প্রশ্ন করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা এমসিকিউ এসিকিউ এর জন্য অবশ্যই পাঠ্যপুস্তক খুঁটিয়ে পড়বে, বা এবিটিএ এবং যে বোর্ডের টেস্ট পেপারটি দেওয়া হবে সেই টেস্ট পেপারগুলো থেকে এমসিকিউ গুলো ভালোভাবে সলভ করবে। তাহলে তোমরা এমসিকিউ গুলো পরীক্ষায় লিখে আসতে পারবে। এবং 8 নম্বর অধ্যায়টিও তোমাদের 2025-এর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়টি থেকে প্রশ্নমান 4-এর জন্য কোনো ধরনের প্রশ্ন করা হয়নি। অর্থাৎ তোমাদের 2025-এ এই অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্ন অবশ্যই থাকবে। এবং এই অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ নোট তোমাদের মনে রাখা প্রয়োজন, যে এই অধ্যায় থেকে 8 মার্কের কোনো প্রশ্ন করা হয় না। তাহলে দেখে নেওয়া যাক প্রশ্ন 2 এর জন্য কোন প্রশ্নগুলো প্রস্তুতি নেবে। ভারতীয় স্বাধীনতা আইন কি? স্বাধীনতা লাভের পর ভারত কি কি সংকটের সম্মুখীন হয়েছিল? দেশীয় রাজ্য বলতে কি বোঝো? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিল বলতে কি বোঝো? কি পরিস্থিতিতে কাশ্মীর রাজা হরি সিং ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন? পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? পেপসি পিএফসি কি? পেপসি কি? দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল? জেভি কমিটি কাদের নিয়ে কেন গঠিত হয়েছিল? স্বাধীনতা লাভের পর দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে দুটি সমস্যার উল্লেখ করো। অপারেশন পোলো কি? কোন দুটি রাজ্যের ওপর ভারত বিভাগের প্রতিক্রিয়া ছিল সর্বাধিক? নরেন্দ্র মন্ডল কি? পত্তি শ্রী আমালু স্মরণীয় কেন? প্রশ্নমান 4 জন্য যে প্রশ্নগুলো দেখবে, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়? জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন সম্পর্কে যা জানা লেখো। হায়দ্রাবাদ ভারতভুক্তির বিষয়টি আলোচনা করো। আত্মজীবনী ও স্মৃতিকথায় কিভাবে দেশভাগের বিষয়টি পরিস্ফুষ্ট হয়ে ওঠে বা ফুটে ওঠে তা আলোচনা করো। টিকা লেখো। নেহরু লিয়াকত চুক্তি। প্রিয় ছাত্রছাত্রীরা, এ ছিল মাধ্যমিক 2025-এর ইতিহাসের সম্ভাবনামূলক প্রশ্নের সাজেশন। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো, সময় ধরে ধরে লেখো, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখনই সাবস্ক্রাইব করো মনোদাস টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য।